শক্তিশালী বিশেষ টোটকা। এই শনি অমাবস্যায় যে কোনো ইচ্ছা পূরণ একদিনে। 4 রাশি কোটিপতি 24 ঘন্টায়। 4টে রাশির কথা বলেছেন কেউ কেউ, তারা 24 ঘন্টায় কোটিপতি হয়ে যাবেন। কোথাও কোথাও আবার বলছে গাছের মূল ধারণ করুন, এই দিনে একটি গাছের মূল ধারণ করুন, ব্যাংকে ভরে যাবে। কি ভরে যাবে জিজ্ঞাসাবোধক চিহ্ন, আমরা এটা জানি না, ভেতরে হয়তো বিশেষ আলোচনা আছে। রামবাণ টোটকা করলেই কোটিপতি। বাস্তুদোষ, এই টোটকা করুন, ঠিক হয়ে যাবে। শনি অমাবস্যা এটা করুন, দরিদ্রতা ঠিক হয়ে যাবে, মানে দরিদ্রতা থাকবে না। এই সব কিছু মোটামুটি শনি অমাবস্যাকে কেন্দ্রায়িত করে জ্যোতিষশাস্ত্রের বা শনিদেবের বা শনি গ্রহের পিণ্ডি যা চটকানোর তা মোটামুটি সোশ্যাল মিডিয়াতে চটকে ছেড়ে দিয়েছে। তো আজকের এই শুভ শনি অমাবস্যা, এখন দিনের প্রায় শেষ ভাগ, এই আলোচনা কেন করছি? কারণ একটি প্রতিপাদ্য বিষয়, সেটা হচ্ছে জ্যোতিষশাস্ত্র। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই সমস্ত টোটকাবাজি গল্পগুলো এসেছে, যে যার মতো করে বলছে। তাহলে কি একেবারে কিছুই নেই? গ্রহের কোনো কারণেই কি আমাদের এই দারিদ্রতা, অর্থনৈতিক ব্যাপার, এসব কিছুই থাকে না? জন্ম মৃত্যু এসবের সাথে কি কোনো সম্পর্ক নেই? না, বলা যাবে না যে সম্পর্ক নেই, সম্পর্ক রয়েছে। সম্পর্ক এটা নেই যে তথাকথিত প্রচলিত জ্যোতিষ সম্প্রচারক যারা যেটা করছেন সেখানে অনেক বিকৃতকরণ এসেছে, এ নিয়ে আমার মতবিরোধ আছে। কারণ বড় বড় জ্যোতিষশাস্ত্র সিদ্ধান্ত যদি আপনারা ভালোভাবে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করে দেখেন, অধ্যয়ন করেন, তাহলে সেখানে পরিষ্কার হয়ে যাবে যে অনেক ভ্রষ্টাচার চলছে। এখানেই মতবিরোধ। কথা প্রসঙ্গে জ্যোতিষশাস্ত্র কি, তার গুরুত্ব কতটুকু, কে প্রকৃতপক্ষে জ্যোতিষশাস্ত্র জানে, কে প্রকৃতপক্ষে নক্ষত্র গ্রহাদির বিচার বিশ্লেষণ করতে পারে। মোট কথা, আমাদের এই বিশ্ব জগতের অনন্ত কোটি গ্যালাক্সি, সৌরমণ্ডল, গ্রহ, নক্ষত্র, তার বিচার বিশ্লেষণ কে করবে? আপাতত আমরা যে সৌরমণ্ডলে রয়েছি তার সাপেক্ষেই এই পৃথিবীতে বসে বিচার বিশ্লেষণ, আলোচনা, নির্বাচন, যা কিছু বলো। ঠিক আছে, অন্য গ্রহ নক্ষত্রের কথা ছেড়ে দিন, অন্য সৌরজগতের কথা ছেড়ে দিন, অন্য ব্রহ্মাণ্ডের কথা ছেড়ে দিন, আমাদের সৌরজগৎ নিয়ে আলোচনা করি। তো যাই হোক, একজন বিখ্যাত ভারতবর্ষের জ্যোতির্বিজ্ঞানী এসেছিলেন গুরু মহারাজের কাছে। তো সেখানে বিশিষ্ট ব্যক্তিরা আসতেন। রামকৃষ্ণ মিশনের, এখান থেকে আমি বেশ কয়েক দশক আগের কথা বলছি। তো রামকৃষ্ণ মিশনের অনেক বড় বড় স্বামীজি সন্ন্যাসী মহারাজরাও আসতেন। বড় বড় আইপিএস অফিসার, আইএস অফিসার, এসপি, ডিএসপি, ডক্টর, বড় বড় মেডিকেল অফিসার এবং জ্যোতিষীগণ, সঙ্গে সঙ্গে জ্যোতির্বিজ্ঞানী, যারা জ্যোতির্বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে, পদার্থবিজ্ঞানী, জ্যোতির্বিজ্ঞানী, এরকম সব বড় বড় বিজ্ঞানীরা আসতেন। তার ভেতরে একজন জ্যোতির্বিজ্ঞানী ছিলেন। তিনি আমাদের ভারতীয় এই জ্যোতিষ সিদ্ধান্তকে মানতেন না। তাই যাই হোক, গুরু মহারাজের সামনে সবাই একদিন উপস্থিত। গুরু মহারাজের একটি বিশেষ স্থানে সবাই সম্মিলিত, গুরু মহারাজ রয়েছেন। বাস, জ্যোতির্বিজ্ঞানীর সাথে এই বিষয় নিয়ে একটি কন্ট্রাডিকশন, যে জ্যোতিষশাস্ত্রে তার বিশ্বাস নেই, এই যে কোষ্ঠী বিচার করা হয় এই সমস্ত ঠিকঠাক নয়। তো গুরু মহারাজ বললেন, না, এটা আমাদের শাস্ত্রীয় সিদ্ধান্তে রয়েছে, এটা করা যায়, কিন্তু বিজ্ঞানীটি মানবেন না। তো তখন বিজ্ঞানী বললেন, আচ্ছা ঠিক আছে, আপনি আমার কোষ্ঠী বিচার করে দিতে পারবেন, আমি কিছুই বলবো না, বা আমার জীবনের সমস্ত প্রেক্ষাপটটা কি তুলে ধরতে পারবেন? তখন গুরু মহারাজ বললেন যে দেখুন, আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে জানতে চাইবেন না। তো বলছেন, আমি জানতে চাই। গুরু মহারাজ বললেন, না, জানতে চাইবেন না, তাতে আপনার ক্ষতি হবে। দেখুন,
এখানে একটি বক্তব্য, আমার গুরু মহারাজ তাকে বলছেন না তার ব্যক্তিগত জীবনের কথা কোষ্ঠী বিচারের মাধ্যম দিয়ে বা জ্যোতিষশাস্ত্রের মাধ্যম দিয়ে। বিজ্ঞানী বারবার অনুরোধ করছেন বা তিনি প্রশ্নবাণে বিদ্ধ করছেন বা জানবার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন, কিন্তু গুরু মহারাজ তত বেশি ওই বিষয়টিকে নেগলেক্ট করে যাচ্ছেন। কিন্তু বিজ্ঞানী শুনবেন না, গুরু মহারাজ বললেন ক্ষতি হবে। তো বর্তমান যারা এই জ্যোতিষশাস্ত্র নিয়ে ঘাটাঘাটি করছেন এবং সম্প্রচার করছেন, এই বিষয়টি তাদের ধ্যান দেওয়া উচিত আমি বলবো। কারণ গুরু মহারাজ সাধারণ কোনো জ্যোতিষী ছিলেন না, উনি ছিলেন পরমাংশ আচার্য, অর্থাৎ সাধন জগতের সর্বোচ্চ মহাযোগী, যোগীরাজ, পরমাংশ প্রাপ্ত হওয়া যোগী। তো এই জন্য বললাম যে সাধারণ জ্যোতিষীদের একটু দৃষ্টি নিক্ষেপ করা উচিত এক্ষেত্রে, বিনম্রতার সঙ্গে আমি বলবো এটা। কারণ মহাপুরুষদের আদর্শই আমাদের যারা সনাতন ধর্মের অনুসরণ করছেন, আনুগত্যতা নিয়ে চলছেন, তাদের ক্ষেত্রে এটা লক্ষ্য করা উচিত। তো যাই হোক, গুরু মহারাজ বারবার তার প্রশ্নবাণে বিদ্ধ হচ্ছেন। একটি পর্যায়ে বললেন, ঠিক আছে, আপনি যখন জানতে চাইছেন, আপনি শুনবেন না, তাহলে আপনি সত্য জানুন। বিজ্ঞানী বললেন, আপনি যাই বলুন না কেন সেটা মিথ্যাচারী হবে, এটা কোনো ক্রমেই পসিবল হবে না। তো যাই একটি পর্যায়ে গুরু মহারাজ রাজি হলেন। তো আমার এক গুরু ভ্রাতা, আমার থেকে অনেক বয়সে বড়, বলা যেতে পারে পিতৃ সমতুল, তো তার স্ত্রী সঙ্গে ছিলেন ওখানে। তো তখন গুরু মহারাজ বললেন, সেই আমাদের যে গুরুবন তাকে ডাকলেন, তার নাম ধরে ডাকলেন যে তুমি এখানে এসো। তারপরে গুরু মহারাজ ওখানে একটি কাগজ এবং একটি কলম ধরিয়ে দিলেন। তারপরে ওই আমাদের সে দিদিভাই কি সমস্ত করতে শুরু করলেন। জ্যোতিষীগণ যেগুলো কম্পিউটার দেখে করেন, পঞ্জিকা দেখে করেন, কাগজপত্র দেখে করেন, পেপারসপত্র দেখে করেন, এই সমস্ত। কিন্তু আমাদের সেই গুরুবন অর্থাৎ আমাদের সেই দিদিভাই, তিনি তার মতো করে কি একটু করলেন। আমাদের গুরু ভাই অর্থাৎ সেই আমাদের দিদিভাইয়ের যে স্বামী, তিনি দেখছেন, অবাক হয়ে যাচ্ছেন, এটা কি প্রকারে সম্ভব। কারণ আমাদের সেই গুরু ভাই জানে তার স্ত্রী কোনোদিন জ্যোতিষশাস্ত্র তো নাম উচ্চারণই করেনি, লেখা বা কোষ্ঠী সেই ছক তৈরি করা তার পক্ষে কখনোই সম্ভব নয়। তারপরে একজন অজ্ঞাত ব্যক্তির সম্পর্কে ছক তৈরি করছেন, কোষ্ঠী বিচার করছেন, এটা পসিবল নয়। তো আমাদের সে গুরু ভাই তো অবাক হয়ে গেলেন, আর যারা যারা ছিলেন তারাও অবাক হচ্ছেন, এটা কিভাবে সম্ভব। তারপরে একটি পর্যায়ে খাতা এবং কলমটি গুরু মহারাজের সামনে দিয়ে দিলেন। তারপরে সেই আমাদের দিদিভাই নির্দিষ্ট স্থানে গিয়ে বসলেন। অবশ্য গুরু মহারাজ বসতে বললেন, যাও তুমি গিয়ে বসো। তারপরে এবার ওই ছক দেখে গুরু মহারাজ বললেন, আমি তো নিজে কিছু করিনি, আমার শিষ্যা এটা করেছে। বলা প্রয়োজন এটা, বাস্তবিক আমাদের সেই দিদিভাই জ্যোতিষশাস্ত্র সম্পর্কে, সামুদ্রিক শাস্ত্র সম্পর্কে এই সমস্ত কিছুই জানে না। ওই গৃহ নিয়েই থাকে, সংসার ধর্ম করে, আর মাঝে মাঝে এসে গুরুদেবের একটু সেবা যত্ন করতেন। তো যাই হোক, তারা উচ্চকোটি আত্মা। আমরা দীর্ঘদিন ধরে একটা সময় এই গুরু ভাই বোনদের যে সতীর্থদের ভেতরে যে সঙ্গপ্রসাদ সেটা লাভ করেছে, সেই সৌভাগ্যটুকু আমার হয়েছে। তো সেখানে এবার গুরু মহারাজ বললেন যে, বিজ্ঞানী মহাশয়, তাহলে কি বলবো এই কোষ্ঠী বিচারে যেটা উঠে এসেছে? তা বলছে, বলুন। যাই হোক, প্রথম থেকে জন্ম তারিখ, জন্ম ডেট থেকে শুরু করে যা কিছু বলার প্রথম থেকে বলে গেলেন। অন্তিমে মানে মাঝামাঝি আর কি বলা যায়, বৈবাহিক জীবনে প্রশ্ন এসেছে। তখন গুরু মহারাজ বললেন, দেখুন, এই বিষয়টি আমি একটু গোপন রাখবো, বাকি সবগুলো বলছি, এটা আপনি জানতে চাইবেন না। তো বলছেন, আমি এটাও জানতে চাই, যেটা একমাত্র আমি জানি, যা আপনি জানেন না, বলতেই হবে আপনাকে।
যে কোনোভাবে হোক আপনি আমার জন্ম বৃত্তান্ত এটা সেটা যে কোনোভাবে বলেছেন বা এসে গেছে, যাই হোক সেটা ছেড়ে দেন, আমার বৈবাহিক জীবন বলতে হবে। তখন গুরু মহারাজ বললেন যে আপনি যাকে বিবাহ করেছেন ওটা তো আপনার লাভ ম্যারেজ, ভালোবেসে বিয়ে করেছেন, একজন বিদেশিনী। উনি বিদেশিনী ছিলেন, ওই ইউরোপ কান্ট্রিয়ান কেউ একজন হবেন, ইউরোপ কান্ট্রির কোনো একজন মহিলা হবেন। তো তখন বললেন যে আপনার যে ভালোবাসার পাত্রী, যাকে এখন আপনি স্ত্রী রূপে গ্রহণ করেছেন বা জীবনযাপন করছেন, দাম্পত্য জীবন কনজুগাল লাইফ ডিল করছেন, তো সেই স্ত্রী পূর্বে বিবাহিতা ছিল। আপনি একজন বিবাহিতা মহিলা, বিবাহিতা নারীকে বিয়ে করেছেন ভালোবেসে। তখন সে বিজ্ঞানী বললেন অসম্ভব, হতেই পারে না। আমি বহু বছর ধরে তার সাথে সম্পর্কে ছিলাম, তারপর একটি পর্যায়ে আমরা ভালোবাসা ফাঁসির মাধ্যম দিয়ে আমি বিবাহ করেছি, আর এর প্রশ্নই আসে না। আর যদি কিছু থেকেই থাকে তাহলে আমি জানতাম সে আমাকে কেন গোপন করবে। তা বলছে না, এটা আছে, আপনি জিজ্ঞেস করতে পারেন, আপনি জেনে দেখতে পারেন। এটা বিচারে উঠে এসেছে। তো বিজ্ঞানী তখন খানিকটা মাথা নিচু করলেন, এটা তো একটি মানসম্মানের ব্যাপার হয়ে যাচ্ছে। বাস চুপচাপ বসেছিলেন। তারপরে ওখানে আলোচনা প্রসঙ্গ শেষ হলো। একটি পর্যায়ে সে বিজ্ঞানী বাড়িতে চলে যান, গিয়ে তার স্ত্রীর কাছ থেকে সব কিছু জানলেন। বহুদিনের, বহু বছরের সে গুপ্ত কথা, তার স্ত্রীর জীবনের সেই গোপন কথাটা প্রকাশিত হলো। তখন সে বিজ্ঞানী জানলেন যে হ্যাঁ, যা আমি জানি না তাই এই গুরু মহারাজ জানলেন কী করে, বা তিনি এই কোষ্ঠী বিচার করেননি। যিনি একজন সাধারণ শিষ্য এটা করেছেন, সেই কোষ্ঠী বিচারে আমার জন্ম তারিখ থেকে শুরু করে সমস্ত যাবতীয় বিষয়গুলো উঠে এসেছে। কবে জন্ম, কোন তারিখে জন্ম, কোন ডেটে জন্ম, কোন ক্ষণে, কোন নক্ষত্রে, সব কিছু উঠে আসছে। এখন এমন কোন জ্যোতিষী আছেন, আমার জন্মটা আমি কিছুই বলবো না, তিনি বলে দিতে পারবেন যে আমার জন্মটা এখানে? তাহলে বলা যাবে তিনি একজন জ্যোতিষাচার্য হতে পারে। সর্বোপরি আমাদের যে গুরুবন এই যে কোষ্ঠী বিচার করলেন, তিনি তো কোনো পড়াশুনো করেননি, কিছুই করেননি। তাহলে কিভাবে এটা পরিচালিত হলো বা কিভাবে এটা তৈরি হলো? আসলে পরিচালনা করেছিলেন গুরু মহারাজ। গুরু সত্তাটা শিষ্যের ভেতরে প্রকট করলেন, স্বয়ং গুরু তার ভেতরে প্রকট অবস্থায় থেকে এটা তৈরি করলেন। এটা কী প্রকারে সম্ভব? একজন মহাযোগীর পক্ষে সম্ভব। এই জন্য শাস্ত্রীয় সিদ্ধান্ত উঠে এসেছে যে ত্রিকালদর্শী ঋষি সমতুল সাধন জগতে উত্তীর্ণ একজন মহাযোগী, তিনি এই জ্যোতিষবিদ্যা চর্চা করতে পারেন বা মানুষের ভাগ্য, আগম নিগম, ভবিষ্যৎ যা কিছু আছে সেগুলো নিরূপণ করতে পারেন বা বলতে পারেন, পর্যালোচনা করতে পারেন। এটা ব্যবসা সূত্রে হতে পারে না। তাই তথাকথিত প্রচলিত যে জ্যোতিষ সিদ্ধান্ত এখন সম্প্রচারিত হচ্ছে, তার ভেতরে অনেক ভ্রান্ত মতবাদ আছে, বিকৃতকরণ আছে এবং ভেলকিবাজি আছে, যা মানুষের সঙ্গে একটি বিজনেসের সম্পর্ক তৈরি করেছে মাত্র। বাস্তবিক সত্য এখানে নেই। বাস্তবিক সত্য যদি আমরা উদ্ঘাটন করি তাহলে অনেক কুসংস্কারচ্ছন্ন মতবাদ আমরা দেখতে পারবো। আপনারা জ্যোতিষশাস্ত্র অধ্যয়ন করুন, পরিষ্কার বোঝা যাবে। যাই হোক, এই যে শনি গ্রহ নিয়ে কথা বলছিলাম, শনি একটি গ্রহ, জ্যোতিষশাস্ত্র অনুসারে নবগ্রহ। রাহু এবং কেতু, বাস্তবিক দৃষ্টিকোণ থেকে সৌরমণ্ডলে রাহু কেতু বলে এরকম কোনো বাস্তবিক অস্তিত্ব কোনো গ্রহ নেই, যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় ছায়া, উপচ্ছায়া। এইভাবেই তৈরি হয়েছে। যাক, সেটা ছেড়ে দিন। আমাদের ঋগ্বেদীয় সিদ্ধান্তে সৌর বৎসর, চান্দ্র বৎসর, ঠিক আছে, দক্ষিণায়ন, উত্তরায়ণ, এসবগুলো উঠে এসেছে। জ্যোতিষশাস্ত্র এসেছে ভগবান ভাস্করের কাছ থেকে, অর্থাৎ সূর্যদেবের কাছ থেকে। কে শিখেছিলেন? ময়দানব। ময়দানব গিয়েছিলেন সূর্যদেবের কাছে যে আমি এই জ্ঞান লাভ করতে চাই। তা সূর্যদেব বললেন যে যুগে যুগে আমি তো ঋষিদেরকে এই জ্ঞান প্রদান করেছি, গ্রহ নক্ষত্রাদি এই সমগ্র বিশ্বমণ্ডলের জ্ঞান প্রদান করেছে, তা তোমাকে আজকে বলবো। কিন্তু আমার পক্ষে বলা সম্ভব নয়, কারণ আমি একটি জায়গায় নির্দিষ্টভাবে বেশিক্ষণ থাকতে পারি না এবং থাকাটা অনুচিত। ফলে আমার অংশ সম্ভূত একজন আছে, সেই তোমাকে শেখাবে। বাস, একজন অংশ প্রকাশ হলেন। তারপর এসে ময়দানবকে এই জ্যোতিষশাস্ত্র সম্পর্কে জানালেন। তার ইতিবৃত্তান্ত প্রথম থেকে যদি শেষ পর্যন্ত কেউ অধ্যয়ন করেন তাহলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। এ 1 বছরের ডিগ্রির 1 বছরের কোর্স নয়, এ বহু বছরের সাধনার ব্যাপার। এ তো আপনি পড়াশুনো করে কিছু একটি গ্রন্থ অধ্যয়ন করলেন, গ্রন্থ অধ্যয়ন করে আপনি জানলেন, বুঝলেন। আরও অনেক গ্রন্থ রয়েছে, গর্গ সিদ্ধান্ত, অত্রি সিদ্ধান্ত, ভৃগু সিদ্ধান্ত, বহু জায়গায় এই সিদ্ধান্ত উঠে এসেছে।
তাহলে নির্ভুল বিচার কে করতে পারবে? যিনি সূর্য সমতুল জ্ঞানী, যার ভেতরে সূর্যের প্রকাশ ঘটেছে। সূর্যকে আমরা বলি সবিতা, সূর্যকে আমরা বলি নারায়ণ, সূর্যকে আমরা বলি স্বয়ং সাক্ষাৎ ব্রহ্মজ্যোতি। যাই বলুন, যদি সাধারণ আমরা গ্রহ হিসেবে কল্পনা করি, একটি নক্ষত্র হিসেবেও কল্পনা করি, তাহলে দেখা যাবে যে সূর্যের যে গুণাগুণ, যে বৈশিষ্ট্য, তা সম্পূর্ণরূপে আমাদের কাছে কতটুকু পরিষ্কার এবং তার সম্পর্কে আমরা কতটুকু জানি এবং বর্তমান বিজ্ঞান কতটুকু জানে, এবং আমাদের যে সমস্ত বর্তমান জ্যোতিষীগণ তারা কি জানেন। অন্যান্য গ্রহ নক্ষত্রের কথা ছেড়ে দিন, আমরা যদি শনি গ্রহের কথা বলি, শনি গ্রহের যে তাপমাত্রা বায়ুমণ্ডলের যে শীতলতম স্তরে, তার তাপমাত্রা কত? প্রায় -191 ডিগ্রি সেলসিয়াস। গড় তাপমাত্রা কত? গড় তাপমাত্রা প্রায় -140 ডিগ্রি সেলসিয়াস। দেখুন, কোথাও কোথাও কম বেশি আছে, এরকম থাকবেই, কম বেশি আছে, 5 ডিগ্রি 10 ডিগ্রি হেরফের থাকতেই পারে। এবং এই শনি গ্রহ সূর্য থেকে কতটুকু দূরত্বে অবস্থান করছে? সূর্য থেকে দূরত্ব অনুসারে শনি গ্রহের অবস্থান ষষ্ঠতম, বৃহস্পতি হচ্ছে সবথেকে বড় গ্রহ, তার পরপরই চলে আসে সেই শনি গ্রহ। বাস্তবিক শনি একটি গ্যাসীয় গ্রহ, কিন্তু তার কেন্দ্রে রয়েছে নিকেল ইত্যাদি পদার্থ। বায়ুমণ্ডলের স্তরে কি রয়েছে? অধিকাংশ হাইড্রোজেন। এখন এই সমস্ত দিকগুলো যদি আমরা দেখি, তাহলে এখানে একটি সায়েন্টিফিক তথ্য আমরা পাব যে রাসায়নিক বিক্রিয়া ঘটছে এই মহাজাগতিক সংসারে। সূর্য এখন কোন অবস্থানে রয়েছে, শনি এখন কোন অবস্থানে রয়েছে, পৃথিবী এখন কোন অবস্থানে রয়েছে, চন্দ্রদেব কোন অবস্থানে রয়েছে, এই যে একটি রেখা অঙ্কিত হচ্ছে, অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, রশ্মি কণার রিফ্লেকশনটা কিভাবে পড়বে, এবং এই যে একটি শীতলতম গ্রহ, বাস্তবিক 1610 সালে, মানে জড়জাগতিক বিজ্ঞান অনুসারে যেটা বোঝায়, জুলাই মাসের দিকে বিখ্যাত বিজ্ঞানী গ্যালিলিও তিনি টেলিস্কোপের মাধ্যম দিয়ে এই গ্রহকে পর্যবেক্ষণ করেন। কিন্তু তার পূর্বেই আমাদের শাস্ত্রে এই গ্রহ সম্পর্কে বর্ণনা করা হয়েছে, জ্যোতিষশাস্ত্রে এটা উঠে এসেছে। এখন কারো সম্পর্কে, কোন রাশির জাতক জাতিকাদের সম্পর্কে বিচার বিশ্লেষণ করতে গেলে নক্ষত্র, মাস, পল, বিপল, অনুপল, কাল, দণ্ড, নক্ষত্র, গ্রহ, তার নিজস্ব অবস্থান, তার শারীরিক স্থিতি, মানসিক স্থিতি, এ সমস্ত বিচার বিশ্লেষণ করতে হবে, ছকে ফেলতে হবে। এবং যুগে যুগে এই জ্যোতিষশাস্ত্র প্রচারিত হয়েছে, কিন্তু কালের বিবর্তন ঘটেছে, কালের ভাগ ঘটে গেছে। এখন কোন কালচক্রে এটা প্রবেশ করেছে? আমরা জানি এটা সপ্তম মন্বন্তর। এই মন্বন্তরে কত যুগ চলছে, কত কাল চলছে, এর হিসেব করতে হবে। সেই সমস্ত হিসেব অনুসারে একজন রাশির জাতক জাতিকাদের তার রাশি বিচার হবে, নক্ষত্র বিচার হবে, সমস্ত কিছু করে তারপরে একটি নির্দিষ্ট স্থানে আসলে বলা যাবে সঠিক প্রক্রিয়ায় যে তার জীবনে এটা ঘটতে চলেছে, এটা ঘটবে। ওই যে টাকা কড়ি নানান কিছু সব ভর্তি হয়ে যাবে, ওই একটি প্রসঙ্গ। এই মূলটি ধারণ করুন শনি অমাবস্যায়, এই 4টি রাশির জাতকরা কোটিপতি হয়ে যাবে, পূর্বেই বলছিলাম। বাস্তবিক পক্ষে আমাদের যে গুরুবন যে কোষ্ঠী বিচার করলেন সেই জ্যোতির্বিজ্ঞানের, যা পুঙ্খানুপুঙ্খভাবে সত্য হলো, যা তার কল্পনার অতীত, এটা কোন দৃষ্টি থেকে দেখা যায়, এটা কি জ্ঞান অনুসারে এই ছক তৈরি করা যায়, কোষ্ঠী বিচার করা যায়, আমরা এদিকে ভ্রুক্ষেপ করি না, এটুকু আমরা দেখি না। আমরা দেখি ওই ক্লাসের সাবজেক্টের মতো একটুখানি অধ্যয়ন করো, বাস হয়ে গেল। তাও যদি জড়জাগতিক বিজ্ঞানের মতো সম্পূর্ণরূপে সায়েন্টিফিক তথ্য জানতেন, তথ্য পরিবেশন করতেন, তাও ঠিক ছিল। বাস্তবিক সেটা আমরা অধিকাংশ মানুষই বা এই জ্যোতিষশাস্ত্র সম্প্রচারকগণ জানেন না। আমরা কথা প্রসঙ্গে বলি শনির কুদৃষ্টি। শনি অ্যাকচুয়ালি কর্মফলদাতা। কেউ যদি শুভ কর্ম করে তাকে সুফল দেবে, যদি কেউ কুকর্ম করেন তাকে কুফল দেবেন, খারাপ জিনিস দেবে।
কিন্তু শনি কখনো আপনাকে জোরপূর্বক কর্মফল প্রদান করেন না। তবে একটি যে তার চারিত্রিক বৈশিষ্ট্য এটা নয়। আমরা জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিকে দেবতা তুল্য বা দেবতা মনে করি। শনি একজন দেবতা। সৌর নক্ষত্র অনুসারে আমরা সেটাকে একটি গ্রহ বলেছি শনি। জড়জাগতিক বিজ্ঞান অনুসারে শনির যে বৈশিষ্ট্য উঠে এসছে তা তো ডিটেল বলা সম্ভব নয়, তার প্রচুর ব্যাখ্যা আছে, সেটা ছেড়ে দিন। তো আপাতত আমরা শনি দেবতাকে এখানে লক্ষ্য করি যে যারা এই শনি অমাবস্যা শনিবার বলে পাগল হয়ে যাচ্ছেন, শনি গ্রহ বলে পাগল হয়ে যাচ্ছেন, শনির দোষ কাটাবেন বলে পাগল হয়ে যাচ্ছেন, নানান কিছু, এগুলো যে একেবারে অবৈজ্ঞানিক তাও আমি বলছি না। কোথাও যেন প্রচুর পরিমাণে এক অদ্ভুত বিকৃতকরণ দেখতে পাই, সেটা নিয়েই মতবিরোধ। তো যাই হোক, তো শনিকে আমরা দেবতা ভেবেছি। শনির বাহন আছে, ময়ূরাদি থেকে শুরু করে কাক আদি থেকে শুরু করে সিংহ থেকে শুরু করে অনেক বাহন আমরা জানতে পারি, দেখতে পারি। তো আপাতত কাক। একটা জিনিস লক্ষ্য করুন, অধিকাংশ দেবতার বা প্রত্যেক দেবতারই বলা যায় একটি বাহন আছে। নারায়ণের বাহন গরুড়, দুর্গাদেবীর বাহন সিংহ, তেমনি শনি দেবতার বাহন হচ্ছে কাক। আমাদের একটি বিশেষ দর্শন আছে, সেটা হচ্ছে শাকুন শাস্ত্র, যেখানে বিশেষভাবে কাকের কথা উঠে এসেছে। কাকের ডাক, কাকের অবস্থান তা আমাদের অনেক কিছু দিক নির্দেশ করে, আগম নিগম বলে দেয়। এটার অর্থ কী? এটার অর্থ হচ্ছে শনি এমন একটি দৃষ্টি, তার বাহন এমন একটি শক্তি যা আপনাকে সংকেত প্রদান করে আপনার কি হতে চলেছে। অর্থাৎ এক বাক্যে যদি আমরা দেখি, শনি হচ্ছে জ্ঞানদৃষ্টি। যদি আপনার ভেতরের জ্ঞান চৈতন্য সত্তা ওপেন হয়ে যায়, তখন আপনি জানতে পারবেন আপনার ভূত ভবিষ্যৎ আগম নিগম কী হতে চলেছে। অর্থাৎ দার্শনিক দৃষ্টিকোণ থেকে, বৈদান্তিক দৃষ্টিকোণ থেকে জ্যোতিষ একটি বেদাঙ্গের অঙ্গ, 6টি অঙ্গের একটি অঙ্গ। তাহলে আমরা বৈদান্তিক দৃষ্টিকোণ থেকে এটা ব্যাখ্যা করব। অর্থাৎ আপনার জ্ঞাননেত্র ওপেন করতে হবে। শনি যেমন আপনার ভালো মন্দের হিসেব রাখছে, ঠিক তেমনি আপনার ব্যক্তিগত বিবেককে জাগ্রত করে ভালো মন্দের হিসেব রাখতে হবে। আর যদি কাককে ধরি আমরা একটি বাহন, তাহলে সেটা একটি পাখি, একটি প্রাণী। সাধারণ প্রাণীর প্রতি আপনার মহব্বত থাকতে হবে এবং কাকের অবস্থান, কাকের ডাক, কাকের স্থিতি, সে কী বলছে এ সম্পর্কে আপনাকে অনুধাবন করতে হবে, অনুভব করতে হবে। অর্থাৎ প্রত্যেক প্রাণীর সঙ্গে মনুষ্যত্বের মেলবন্ধন ঘটাতে হবে। আপনি শুধুই একজন মানুষ মুখে বললে হবে না, প্রাণীদের সাথে সেই সম্পৃক্ততা তৈরি করতে হবে। এবং কাকের যে ভূমিকা, আমরা সহজ কথায় বলি, সামাজিক পরিভাষায় ঝাড়ুদার। কাক সমাজের অনেক নোংরা পরিষ্কার করে। অর্থাৎ শনি একটি নোংরা পরিষ্কার করা সাধারণ প্রাণী কাককে নিয়েছে বাহন হিসেবে। সহজ কথা আমরা বলি সুইপার। তো একজন সুইপার, একজন দেবতা বাহন করবে, এর অর্থ কি? আপনি সমাজকে পরিষ্কার পরিচ্ছন্ন করুন। আপনি ঝাড়ুদার হিসেবে সমাজের পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব নিন। কাক যার প্রতীক কালো, কাক সাধারণত আমরা কালো দেখি, সাদাও আছে, অনেক প্রকারের আছে। তা আপাতত আমরা কাককে কালো বাহন হিসেবে দেখেছি শনির ক্ষেত্রে। কালো, ব্ল্যাক, এনার্জি, ডার্ক ম্যাটার, ব্ল্যাক হোল, যা কিছু বলুন। অর্থাৎ সহজ কথায় কালো, ব্ল্যাক, যেখানে সব রং মিশে গেছে, যেখানে ডিফারেন্সিয়েট করার আর কোনো জায়গা নেই, সব এক, একম এব অদ্বিতীয়, এক হও। আবার সমস্ত এনার্জিকে তুমি ধারণ করো, এনার্জিকে তুমি বাহন করো। অর্থাৎ শনিদেবের যেমন কাক বাহন কালো, ঠিক এনার্জি, সেই প্রকারে এনার্জিকে আপনি বাহন করুন। অর্থাৎ আপনার যে পটেনশিয়াল পাওয়ার, সেলফ এনার্জি, আপনার যে আত্মিক সত্তা, তাকে জাগ্রত করুন। আপনি যে সাধারণ একজন মানুষ বলে আজকে ভাবছেন, আপনি তা নন, আপনি একজন দেবতা। যদি আমরা এই বৈদান্তিক দৃষ্টিকোণ থেকে দেখি, দার্শনিক দৃষ্টিকোণ থেকে, তাহলে অনেক অনন্ত ব্যাখ্যা আমরা পাবো। এ গভীরতা শেষ নেই।
এ বিস্তীর্ণতার শেষ নাই। ঠিক সেই প্রক্রিয়ায় আরও জানতে পারি শনিদেব সত্য, ধার্মিকতা, বৈরাগ্যতা এসবের প্রতীক হিসেবে কাজ করে। দেখা যায় যার উপরে শনির প্রভাব বেশি মাত্রায় আছে, আমরা প্রচলিত কথায় বা সিদ্ধান্তে জানি যে সে ব্যক্তি বৈরাগ্যতা লাভ করবে। অর্থাৎ যদি কেউ সাধুসন্ত বিশেষভাবে হতে চান, তার উপরে শনির প্রভাব থাকতে হবে, তাহলে তার বৈরাগ্যতা আসবে। অর্থাৎ ঈশ্বরের প্রতি তার যে আধ্যাত্মিক টান, ব্যাকুলতা, ধর্মীয় বিষয়ে আধ্যাত্মিক জ্ঞান যাই বলুন, সেটা সে দ্রুতগতিতে লাভ করতে পারে। তার মানে কি দাঁড়াচ্ছে? দেখুন, শনি গ্রহের অবস্থিতি আমাদের শরীরে আছে। শনি গ্রহের যে বৈশিষ্ট্যতা আমাদের শরীরে আছে, জীবনে আছে, মনে আছে। শনি গ্রহের বা শনি দেবতার যে বাহন, তা আমাদের আদর্শে, আমাদের চরিত্রে আছে। ভালো মন্দ কম বেশি মাত্রায় হোক, আছে। এবার সেটাকে একটি ব্যালেন্সের ভেতরে নিয়ে গিয়ে আপনার নিজের যে স্থিতি, এই মহাজাগতিক সংসারে আপনার যে একটি অবস্থিতি, সে অবস্থানটাকে ঠিক রাখতে হবে। আপনার যে আবর্তন, শনি গ্রহের একটি আবর্তন চলছে, দিনক্ষণ নক্ষত্র অনুসারে তার একটি আবর্তন চলছে, তার ক্রিয়া চলছে। আমাদের পৃথিবীর সাপেক্ষে যেমন আমাদের 365 দিনে 1 বছর হয়, এই পৃথিবীর সাপেক্ষে শনি গ্রহে আমরা যতটুকু জানি তা প্রায় 29, 29.5 বছরে 1 বছর হচ্ছে সেখানে। তাহলে তফাৎটা দেখুন, মানে এতটা ধীর গতিতে সূর্যকে পরিভ্রমণ করছে। এই গ্রহ নক্ষত্রের, বিশেষ করে শনি গ্রহের যখন পৃথিবীর সাথে তার একটি সম্পর্ক তৈরি হচ্ছে, এই পৃথিবীর পৃষ্ঠে আমরা মানুষরূপী একটি পৃথিবী, আমরা মানুষরূপী একটি গ্রহ, তার সাথে সংঘর্ষণ ঘটছে, তখন শীতলতার একটি স্পর্শ হচ্ছে। আবার তার কেন্দ্রে গড় তাপমাত্রা অনেক বেশি, অনেক বেশি, ভাবা যাবে না। তাহলে এখানে যে প্রতিনিয়ত এই বিশ্ব জাগতিক সংসারে একে অপরের সাথে রাসায়নিক বিক্রিয়া চলছে, এটা তো অস্বীকার্য নয়। কিন্তু সর্বোপরি এই সমস্ত যে বিচার বিশ্লেষণ, তত্ত্ব অনুসন্ধান করা এবং পূর্ণ জ্ঞান লাভ করা কিভাবে সম্ভব, সেটা কিন্তু দুখানা বইয়ের পাতা পড়ে সম্ভব নয়। আমার বক্তব্য হচ্ছে এখানটায়, এটা হচ্ছে সাধনার সাথে সংমিশ্রিত হতে হবে। সাধনায় এই শক্তি লাভ করতে হবে, যেটা একমাত্র উৎকৃষ্ট যোগীগণ করেন। এই জন্যে যারা উৎকৃষ্ট যোগী, মহাযোগী, তারা বেদ, বেদান্ত, ষড়ঙ্গ যা কিছু বলুন, তারা এই তত্ত্ব বিশেষজ্ঞ, তারা বলতে পারেন, তারা করতে পারেন। যেমন গুরু মহারাজ উৎকৃষ্ট উদাহরণরূপে তার প্রমাণ দিয়েছেন। আমার বক্তব্য হচ্ছে সেখানটায়। এই জন্যে এই যে শনি অমাবস্যা হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, তারপরে কি করবেন? তারপরে দেখবেন আরেকটি অমাবস্যা আসছে, আরেকটি পূর্ণিমা আসছে, আরেকটি বৃহস্পতির খেলা চলছে, অমুক রাশির খেলা চলছে, নানান, এগুলো চলতেই থাকবে, কন্টিনিউ চলতে থাকবে। এরপরে নবরাত্রির খেলা ঘোষণা হয়ে গেছে, এবার এই দিনে আপনি কি করবেন, ওই দিনে কি বাঁধবেন, এই সমস্ত জিনিস কিন্তু ভরে যাবে। তো আমি একটি কথা বলেই রাখি, আমাদের জ্যোতিষশাস্ত্রে বা আয়ুর্বেদ শাস্ত্রে বা যে কোনো সামুদ্রিক শাস্ত্রে যেটাই বলুন, সেখানে যে নিয়ম শৃঙ্খলা আছে, যেটা আজকে কিছু অপভ্রংশ, কিন্তু বাস্তবিক যে পৌরাণিক প্রাচীন গ্রন্থ বা প্রাচীন দর্শন, সেখানে যে তথ্যগুলো আছে সেগুলো অভ্রান্ত। কিন্তু আমাদের গুরু মহারাজের শরীরে দেখেছি, জীবনে দেখেছি, এই ধরনের কোনো বিষয় ফুটে ওঠেনি। এইটা বাঁধুন, ওইটা জড়িয়ে রাখুন, এখানে এটা করুন, এই সমস্ত কোনো বিষয় কিন্তু ফুটে ওঠেনি। যদিও কোথাও কোনো ক্ষেত্রে এই জিনিসগুলো প্রয়োগ করেছেন কখনো কখনো, সেটা অত্যন্ত সায়েন্টিফিক্যাল ওয়ে, যেটা অত্যন্ত গুপ্তবিদ্যার ভেতরে কাজ করেছে, যেগুলো কেউই জানে না। সাধারণ মনুষ্য জীবনে, সাধারণ যে সমাজ জীবনে যা সম্প্রচারিত হচ্ছে, এসব তো ধারের কাছেই যেতে পারবে না। কি সেই ক্রিয়া, ক্রিয়াযোগের সাথে সম্পর্ক, যোগের সাথে সম্পর্ক, তন্ত্রাচারের সাথে সম্পর্ক, এর বহু কিছু ব্যাপার রয়েছে। এই সমস্ত না জানা পর্যন্ত কোনো সিদ্ধান্ত উপনীত হওয়া যায় না। সেটা সঠিক 100% সিদ্ধান্ত হয় না, সেটা একটি ভ্রান্ত মতবাদ হয়। তো যাই হোক, শনি অমাবস্যার শেষ প্রান্তে আবার নতুন করে কিছু একটু শুরু হবে। আমি বলবো যে
এই শনি অমাবস্যা হয়ে গেল, এখানেই শেষ হয়ে গেল, তারপরে আবার। আমি বলবো যে গভীরভাবে অনুধ্যান করুন, অধ্যয়ন করুন, পড়াশোনা করুন এবং সঠিক যোগোপদেশ, সঠিক বৈদিক জ্ঞান আপনাকে প্রদান করতে পারেন এমন কোনো সদ্গুরুদেবের কাছে উপনীত হন। সেখান থেকে এই শাস্ত্র অনুসন্ধান করুন, শাস্ত্রার্থ করুন এবং শাস্ত্র তত্ত্ব জানুন এবং এই জ্যোতিষ জ্ঞান লাভ করুন। সর্বোপরি নিজের উপরে প্রয়োগ করা বা অপরের উপরে প্রয়োগ করলে জগতের কল্যাণ যাতে হয় সেটা নিঃস্বার্থে সেটা করুন, কোই বাত নেই।